নমস্কার। এনকে টিভি বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন তরুণ প্রজন্মের একজন শিল্পী। আমরা স্বাগত জানাচ্ছি শিল্পী বিশ্বরাজ ভট্টাচার্যকে। বিশ্বরাজ, আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে বরাক উপত্যকার বাইরে গেছি বা দেশের বাইরেও গেছি, এবং অনেক জায়গায় এই ট্রেন্ডটা দেখা যায় যে শেকড় ছেড়ে ছেলেমেয়েরা ভালো শেখার তাগিদে, এটা কোনো অন্যায় কাজ নয়, চলে যায়, কিন্তু এতে একটা ভ্যাকুয়াম তৈরি হয় তার নিজস্ব অঞ্চলে। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও মাটির গন্ধ এখনো তোমার গায়ে মিশে আছে এবং তুমি বরাক উপত্যকাতেই তোমার সঙ্গীত চর্চা জারি রেখেছো। এই যে তার সূচনা বা তার আতুর ঘর, সেটা কিভাবে তোমার বেড়ে ওঠা, তোমার এই সাংস্কৃতিক পরিসরে যাত্রা, সেই গল্পটুকু শুনতে চাই। হ্যাঁ, এই যে প্রশ্নটা যে বেড়ে ওঠা তো আমার এই শহর শিলচরই। আর এই যে আজকে অবধি যে লেগে আছি বা যুক্ত হতে পেরেছি সংস্কৃতির সঙ্গে, সাহিত্যের সঙ্গে, সেটার মূল অবদানটা আসলে আমার মার। আচ্ছা। হ্যাঁ, আমার ছোটবেলা তো আমি মাই আমাকে গানের সঙ্গে পরিচয় করিয়েছেন, বই পড়ার সঙ্গে, সাহিত্যের সঙ্গে। কারণ মা ছোটবেলা দেখেছি অনেক বই পড়তেন, এবং আমাদের আমার মামার বাড়িতে একটা গানের একটা পরিবেশ ছিল। আচ্ছা আচ্ছা। মা নিজে গান করেননি, কখনো কখনো শুনেছি গান করতে, কিন্তু উনি মূলত আমাকে চালিকা শক্তি আর কি। উনি আমাকে এই গান শেখার শৈশবের এই দিনগুলি কি মনে আছে, না মনেই নেই তখন থেকে এই গান বাজনা? মনে কিছু নেই, আমি মার কাছে শুনেছি যে 5 বছর বয়স থেকে গান করি আর কি। আচ্ছা। প্রথম তো খুব একটা ভালো লাগতো না গান করতে, সত্যি কথা যেটা আর কি হয় সবার। আস্তে 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 যখন বুঝতে পেরেছি যে না, আসলে গান একটা অন্য বিষয়। গান সে হচ্ছে গানের, আমার মতে আর কি, কেউ পারফর্মার হয়, কেউ অ্যাক্টিভিস্ট হয়। হ্যাঁ, আমি সময়ের সঙ্গে সঙ্গে মনে হয়েছে যে আমি নিজে পারফর্মার থেকে বরং গানের অ্যাক্টিভিস্ট হওয়াটা একটু বেশি দরকার। আচ্ছা। যে গানটাও একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, যে মানুষের দুঃখ কষ্টকে বোঝা গান, গানের সেবক বা গানের সেবক। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি পারফর্মার হওয়ার, যারা পারফর্মার হচ্ছেন তারা একটা অন্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান। আমি ঠিক আমার সময়ের সঙ্গে মনে হয়েছে যে ধরো মনে করো আজকে আমি যতটুকু শিখেছি আর কি, সেটা দিয়ে ধরো আরো 3-4 জন নতুন কাউকে যদি শেখাতে পারি, সেটা মনে হচ্ছে যে আমি যে আমাদের যে বরাক উপত্যকা বা আমাদের শিলচর শহরে যে গানের একটা ট্রেডিশন আছে, সেটাকে যেন আর একটু ওদের মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া, এবং সেই সঙ্গে যেন নিজেও একটু ছড়িয়ে গেলাম ওদের সঙ্গে। এইভাবেই এমনিতে বিশ্বরাজের পরিচয়, সে একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং পাশাপাশি সে নিজের গান লেখে, নিজে সুর করে গায়, তার নিজস্ব কম্পোজিশন প্রচুর আছে, যেগুলো বেশ জনপ্রিয় কম্পোজিশন। আমি ওই জায়গাটাতে তার প্রশ্নটা রাখবো যে প্রথম গানের শিক্ষাটা কিভাবে হয়েছিল? ক্লাসিক্যাল শিখেছো নাকি অন্যান্য? না, ক্লাসিক্যালি শিখেছি আমি। প্রথম ক্লাসিক্যাল শেখাটা আমার মতিলাল স্যারের কাছে, মতিলাল সিনহা স্যারের কাছে। আমি ওনার ছেলে অধীর স্যারের কাছেও শিখেছি। ঋতু নাহা একজন খুবই দক্ষ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, ওনার কাছেও আমি শিখেছি আর কি। তারপরে পর্যায়ক্রমে এটা আমার একটা সৌভাগ্য যে অনেকের সাহচর্য পেয়েছি। অনিমেষ দেব, আনন্দময়ী ভট্টাচার্যের কথা বলবো, কারণ একটা সময় আমি সঙ্গীত বিদ্যালয়ে ছিলাম, যুক্ত ছিলাম সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গে। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং সর্বোপরি যার কাছে আমার আলটিমেটলি শেষ পর্যন্ত এসে শিক্ষার শুরুই বলবো, তিনি হচ্ছেন শ্রী বিশ্বজিৎ রায়চৌধুরী। ওনার কাছেই রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা, শুধু রবীন্দ্রসঙ্গীতের নয়, ওনার কাছে ধরো গানটাকে কিভাবে ভাবতে হয় সেটা ওনার কাছ থেকে শিখেছি। এইভাবেই সাহচর্যগুলো পেয়েছি। শুরুটা শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে। আচ্ছা। আমি একসময় নজরুল গীতিও করতাম। করতাম বলতে আমি কখনো মঞ্চে করিনি, কিন্তু মনে হয়েছে যে না, ঠিক আছে, সবার একটা নিজস্ব একটা কমফোর্ট জোন থাকে। আমার মনে হয়েছে ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত ঠিক আছে। আর সেটার সঙ্গে তুমি বললে যে নিজস্ব কম্পোজিশনের শুরুটা আসলে আমার দোলছুট থেকেই। হ্যাঁ, এর আগে টুকটাক লিখেছি, ঠিক আছে, গানের দল দোলছুট থেকেই মূলত গান নিজস্ব কম্পোজিশন করাটা শুরু করা। রবীন্দ্রনাথ, তুমি রবীন্দ্রনাথকে তুমি কি করে দেখো? 2004 সালে আমি বাবাকে হারাই। তারপর ভাবিনি যে কখনো আবার গানটা কন্টিনিউ করবো বা চালিয়ে যাবো। তখন আমি মেট্রিক দেওয়ার পরেই স্যারের কাছে শিখতে আসা, যে বাবাই নিয়ে এসেছিলেন।
তো বাবা মারা যাওয়ার পর তো আমি বুঝতে পারছি না গান আমি করবো কি করবো না, মানে জীবনটা কেমন একটা মানে কি বলবো মানে কোনো কিছুই বুঝতে পারছি না। হুম। হ্যাঁ, তখন একদিন স্যারকে ফোন করলাম আর কি। স্যার জানতেন ঘটনাটা, বাবা মারা যাওয়ার ঘটনাটা। না, স্যার বললেন যে তুমি চলে এসো, চলে আসার পর আবার নতুন করে গানটা শুরু করতে হবে তোমায়। আমি গেলাম, যাওয়ার পর স্যার আমাকে একটা গান শেখালেন। সেটা হচ্ছে তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। হুম। আমি অদ্ভুত ভাবে মানে সেদিন এই গানটা ওনার কাছে শিখতে শিখতে বুঝলাম আর কি যে গানটা মূলত স্বদেশ পর্যায়ের গান, হুম। 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 কিন্তু গানটা আমার জীবনের সঙ্গে তখন এইভাবে মিলে গেল এবং স্যার এইভাবে গানটাকে আমার জীবনের সঙ্গে মিলিয়ে দিলেন যে আমার মনে হলো যে এই গানটাই সেই মুহূর্তে মনে হয় রবীন্দ্রনাথ হয়তো বা অনেক বছর আগে আমার জন্যই গানটা লিখেছে। হুম। 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 এই যে একটা অন্বেষণ বা এই যে একটা নতুন সন্ধান পেলাম যে স্বদেশ পর্যায়ের গান, কিন্তু যে সময় আমারই জীবনের একটা উথাল পাথাল সময়, তখন আমার মনে হচ্ছে যে তোর আপনজনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। হুম। আমার মনে হলো আরে এরকম তো আরো নিশ্চয়ই রবীন্দ্রনাথের গান আছে যেগুলো জীবনের সঙ্গে মিলে যেতে পারে। হুম। 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 সেইখান থেকে কিন্তু আমি রবীন্দ্রনাথকে একটু অন্যভাবে একটা আবিষ্কার করলাম আর কি। মানে কখনো কখনো আলাদা করে রবীন্দ্রনাথ আপন হয়ে ওঠেন, খুব একদম, কাছের মানুষ। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। এবং আমার আরেকটা গান আছে আমার অনেক দিনের আমার যে গান, হ্যাঁ, হুম। এখানে গিয়ে আমি এটা মানে আমার এটা ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি যে আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম, বাবা মারা যাওয়ার পর চলে এলাম আরেকটা বাড়িতে, মাসির বাড়িতে, মাসির বাড়ি থেকে আবার অন্য বাড়িতে। সবসময় কি হয় আমরা ভাবি যে দেশ ছেড়েই ছিন্নমূল হয়, হুম। হুম। কিন্তু না, জীবনও কখনো কখনো পরিস্থিতিও কখনো কখনো মানুষকে ছিন্নমূল করে দেয়। হুম। তখন যখন আমি গানটা করলাম যে অনেক দিনের আমার যে গান, সেটার মধ্যে একটা পংক্তি ছিল, সকল গৃহ হারালো যার তোমার গানে তারি বাসা। আচ্ছা। সকল গৃহ, আমি মনে করছিলাম যে আমার তো সবকিছু আমি হারিয়ে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বাসাটা কোন জায়গায় হচ্ছে আমার। হ্যাঁ, হ্যাঁ। তারপরে দেখলাম না না, বাড়িটা আসলে রবীন্দ্রনাথই বাড়িটা বানিয়ে দিচ্ছেন, হুম। এটা গানের বাড়ি, স্বরলিপির বাড়ি, যেখানে আমি থাকছি। হুম। 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 ওই রকমই মনে হলো যে গানটাকে অদ্ভুত ভাবে মানে রিয়েলাইজ করি আর কি আমরা। যে দুটো গানের কথা বললে, এর হ্যাঁ, মধ্যে একটি গানের একটি কলি যদি শোনাও। তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না, তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। মানে এই একটা লাইনই শোনালাম হ্যাঁ, কেন যে চলবে না শব্দটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত একটা, আমার মনে হচ্ছে যে এই যে চলবে না শব্দটার মধ্যেই চলবে না মানে হ্যাঁ, হ্যাঁ। এইভাবে হেরে গেলে চলবে না। চলবে না, এক্স্যাক্টলি। আমাদের মানে আমার মনে হয়েছে যে রবি ঠাকুর মানে ভরের ঠাকুর না, হুম। 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 মানে আমার বলি না যে অমুক ঠাকুর ভর করে গেছেন আমাদের, হ্যাঁ, হ্যাঁ। রবি ঠাকুর আসলে ভরের ঠাকুর না, উনি হচ্ছেন ভারের ঠাকুর। হুম। মানে তোমার যে ভার আছে, আমার দুঃখের ভার হোক সেটা লাঘব করুক, হুম। আহ সেটা রবি ঠাকুরকে বলাই যায়। হুম। আমার আরেকটা অভিজ্ঞতা হয়েছিল, আমার মাসি মানে আমার যে মাসি মানে রবীন্দ্রসঙ্গীত করেন, এখানে এখনো কোন করেন আর কি, উনি একসময় একটা শিলচরের অন্ধ স্কুলে গান শেখাতে যেতেন আর কি। হুম। আমি ওনার সঙ্গে গেছি, উনি তাদের শেখালেন বিপদে মোরে রক্ষা করে নহে মোর প্রার্থনা, হুম। বিপদে আমি না যেন করি ভয়। হুম। হুম। এই যে রবি ঠাকুরের গানটা, হুম। আমার তখন মনে হলো যে এর থেকে আর বিফিটিং কোনো গান হতে পারে না। হতে পারে না, এক্স্যাক্টলি। হম, ওই ওইভাবেই রবি ঠাকুরকে মুহূর্তে মুহূর্তে আবিষ্কার করছি। আমার আমার মনে মনে হয়েছে যে কেউ হয়তো এটা নিয়ে বলতেও পারেন যে রাঙিয়ে দিয়ে যাও, রাঙিয়ে দিয়ে যাও গানটা কিন্তু দোলের গান, দোলের গান না আসলে, এটা এটা একটা আনুষ্ঠানিক বা বিচিত্র পর্যায়ের গান, কিন্তু কখনো কখনো গানগুলোকে ইন্টারপ্রিট করা যায় এমন ভাবে আর কি, কোনো মনে হচ্ছে যে আমার যে মানে স্বজনকে হারানোর পর যে সময় যখন শেষ যাত্রা হচ্ছে, কখনো কিন্তু বলা যেতে পারে রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে। ঠিক, ঠিক, ঠিক। তা আমি ওইভাবেই একটু মানে রবি ঠাকুরকে অন্যভাবে দেখার চেষ্টা করছি এতদিন থেকে, মানে নিজের মতো করে ভাবছি আর কি। হুম। হুম। রবীন্দ্রনাথকে সম্বল করে হুম। তুমি তোমার কোনো শিল্পকর্ম, হ্যাঁ মানে সৃজনশীল কাজ কি কিছু করেছো? হ্যাঁ, আমি গত বছর এর আগের বছর ঠিক মনে পড়ছে না, বাচ্চাদেরকে নিয়ে একটা কাজ করেছিলাম আর কি, স্পেশালি এবল বাচ্চাদেরকে নিয়ে। তখন আমি রবীন্দ্রনাথের তো আসলে বেদের যে গান, এগুলোর পর রবি ঠাকুর তো বেদ নিয়ে বিভিন্নভাবে হুম। হুম। ভেবেছেন, উপনিষদের গান। হুম। সহনা সঙ্গচ্ছদ্বং সংবদধ্বং আনন্দলোকে মঙ্গলালোকে, হুম। যেটার থেকে মানে এসছে আর কি, মানে এই গানটা নিয়ে একটা নিজস্ব কম্পোজিশন করেছিলাম যে বন্ধু চল হাত বাড়াই। বন্ধু চল হাত বাড়াইটা আমার মানে মিউজিক ইনস্টিটিউটের বাচ্চা যারা ছিল যারা, আর ওই এরা আমাদের সংস্থার বাচ্চাদেরকে মিলিয়ে প্রজেক্টটা করেছিলাম আর কি, যে সবাইকে একটা জিনিস বোঝানো যে আমরা সবাই সমান,
হ্যাঁ, কেউই মানে যে আমরা বলি না ডিজেবল বা হুম, হুম। অক্ষম, সেটা শব্দ না। হুম, আমার মনে হয়েছে যে রবি ঠাকুরের যে এই যে সরি সঙ্গচ্ছদম সংবদত্ব, মানে ঋগ্বেদেরই তো এটা হুম, একটা মানে কোট, হুম, হুম, মন্ত্র, সেটা রবি ঠাকুরের কিন্তু গানের মধ্যে বারবার ফিরে এসছে। হুম, হুম, হুম। হুম, যে আহ, মানে তাই এই গানটা আমি রবি ঠাকুর থেকেই মানে অনুপ্রাণিত হয়ে, এবং এই গানের মানে এই প্রোডাকশনের শেষটা ছিল আনন্দলোকের একটা অংশ। আচ্ছা। ওইভাবে মানে মনে হলো যে রবি ঠাকুর থেকে মানে একটু অনুপ্রেরণা পেয়েছি আর হুম, কি। আরেকটা করেছিলাম কোভিড এর সময়, যখন পরিযায়ী শ্রমিকের বাচ্চারা ফিরছিল, তখন এই গানটা করার সময় আমার অদ্ভুতভাবে অচলায়তন নাটকে একটা দক্ষিণের জানালার কথা একটা উল্লেখ আছে। হুম, আর তখন আমি একটু অন্যভাবে বিষয়টাকে ভেবেছি আর কি, যে জানালা শব্দটা মানে রবি ঠাকুরের অমল কিন্তু জানালাতেই দাঁড়াতো। হুম, হুম, হুম। হ্যাঁ, আমার মনে হয়েছে যে এই জানলা দিয়ে অনেক কিছু দেখা যায়, দেখা যায়। পৃথিবীটাকে দেখা যায়। তখন ওই এরকমই একটা জানলা দিয়ে বাচ্চারা, মানে নর্মাল বাচ্চারা, মানে যারা সুস্থ সবল বা ধরো মানে যারা একটা সম্ভ্রান্ত পরিবারের বাচ্চারা, ওরা পরিযায়ী শিশুদেরকে দেখছে জানলা দিয়ে, দেখছি। যে ওরা মানে আসছে, ওরা মানে পেট ভর্তি খিদে নিয়ে আসছে। ওইভাবেই রবি ঠাকুরকে থেকে মানে অনুপ্রাণিত হয়ে দুটো কাজ করেছি আর কি। আচ্ছা, এবারে আমরা পরিচয় করব কবি বিশ্বরাজের সঙ্গে। সেই কবিতা লেখার শুরু কবে? সেটা কি কখনো হ্যাঁ, প্রেমপত্র লিখতে লিখতে চলে এলো, না, না, না। নাকি মানে মানে ছোটবেলা থেকেই কবিতা লেখার একটা ঝোঁক ছিল? যে না, কবি আমি কবি নই। আচ্ছা। হঠাৎ 2007 হবে, আমি জাস্ট গ্রাজুয়েশনের লাস্ট ইয়ার, তখন হঠাৎ করে মনে হলো যে না, একটা কবিতার পত্রিকা বের করলে কি হয়। তখন আমি স্ফুলিঙ্গ করে একটা লিটিল ম্যাগাজিন শুরু করি। তখন থেকে আস্তে 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 কবিতাগুলো মানে নিয়ে ভাবতে শুরু করি আর কি, বা ভাবি যে না, একটা কবিতা পড়বো। তখন থেকেই মূলত লিখি। প্রথম কবিতা বেরিয়েছিল ধ্বনি সাহিত্য পত্রিকা, অর্জুন চৌধুরী, রত্নদীপ দা, মানে রত্নদীপ দেব আর কি, ওরা পত্রিকাটা বের করতেন। সেটাতেই মূলত প্রথম কবিতা লিখি। মানে তারপরে মনে হয়েছে এক সময় যে মানে কবিতাটা ভালোবাসি, কবিতাকে ছাড়তে পারিনি, তো তাই এখনো আছি কবিতার সঙ্গে হুম, যুক্ত হুম। আছি। বিভিন্ন সময় তোমার ইন্টারপ্রিটেশন গুলো বিভিন্ন রকমের হয়। হুম। তোমার কাছে কবিতার ইন্টারপ্রিটেশনটা কি? আমার এক সময় মনে হয় যে আমাদের মধ্যে অনেক সময় ভাবনার এতগুলো মানে স্পার্ক হয় আর হুম, কি, হুম, সেগুলোকে ধরো আজকে তুমি ভাবছো যে এই ফুলটা দেখতে সুন্দর, কিন্তু এটা নিয়ে গান বানানো যাবে না। হুম, হুম, মনে হচ্ছে না, আমি কবিতা যদি লিখি তাহলে কবিতার মাধ্যমে এটাকে মানে বুঝতে পারবো যে কবিতা দিয়ে হবে, হুম, হুম, বা ধরো ছবি এঁকে দিলে হবে। তা আমার মনে হয় অনেক অনেক ভাবনা যেগুলো হয়তো বা গানে সম্ভব নয়, লিখে সম্ভব নয়, সেগুলো কবিতা দিয়ে সম্ভব। হুম, হুম, হুম। তা ওই আমার মানে কেন বলছি, আমার বাবার মৃত্যুটা আমাকে অনেক কিছু ভাবেই মানে ভেতর থেকে তোলপাড় করে দিয়েছিল। হুম, ওই বাবাকে নিয়ে যখন লিখলাম, আমার মনে হলো যে বাবাকে নিয়ে গান লিখতে পারবো না, হুম, কবিতার মতো করে লিখি। হুম, ওইভাবেই মনে হচ্ছে যে যে ভাবনাগুলো আসে, সেটা আমার ব্যক্তিগত ক্ষত হতে পারে, ব্যক্তিগত ভালো লাগা হতে পারে, আহ সবকিছু মানে কি যেন কোনো কোনো সময় মনে হয় যে কবিতার মাধ্যমে এটাকে সহজে বলতে পারবো, হুম। তখনই ধরো চেষ্টা করলাম কবিতা লেখা। হ্যাঁ, হ্যাঁ। যখন তুমি গান বাঁধো, গান লেখো, হুম, হুম, হুম। সুর করো, কি কি ভাবনা তোমার মাথায় আসে? ভাবনা বলতে মানে কোনো আহ, আসলে গানটাও তো একটা টেক্সট। হুম, অবশ্যই টেক্সট। গানটাও একটা টেক্সট, গানের মূলটাই টেক্সট। মূল টেক্সট। মানে গান বাঁধার বিষয়টা কিন্তু অনেক সময় কখনো কখনো কি হয়, যে আমি চেষ্টা করি আর কি, যেহেতু রবীন্দ্রসঙ্গীত করি বা শুনি, আমার মনে হয় যে আমি একটু বাণী প্রধান বা কথা প্রধান গানগুলোই মানে লিখবো, যেগুলোর মধ্যে একটা স্টেটমেন্ট থাকবে, একটা কোনো একটা মতাদর্শ থাকবে, তারপরে ধরো সুরটা আসবে আর কি। হুম, আমি এটা ভাবি। কিন্তু কখনো কখনো কোনো কোনো সময় কোনো কাজ করতে গিয়ে হয়তো বা সুরটা আগে চলে আয়, তারপরে গান মানে হুম, হুম, কথাগুলো আসে। হুম, কিন্তু মূলত চেষ্টা করি যে আগে একটা ভাবনাকে সাজাবো, একটা, কিন্তু গানটা লিখতে লিখতেই একটা সুর হুম, মাথার মধ্যে সেট করি, যাতে মানে কখনো যাতে এটাকে একটা ফর্মে ফলানো মানে ফর্মে আনা যায় আর আনা কি, যায়। হ্যাঁ, হুম, ফর্মে ফেলা যায়। ওইরকম ভাবেই গানগুলো হুম, লিখি হুম, আর কি। হ্যাঁ, যেরকম। আর গান লেখার শুরুটা কি, গান লেখার শুরুটা প্রথম দিকে কিছু এমনিতে টুকটাক টুকটাক আমি করেছি, লিখেছি, মনে হচ্ছে যে এটা নিয়ে লেখা উচিত, কিন্তু বিশেষ করে যে সময় দোলছুটে গান লিখতাম, হুম, বা তার মানে দোলছুটের সঙ্গে আমরা অনেক দিন থেকে জড়িত আছি, হুম, এবং দোলছুটের গানগুলো লেখার সময় বুঝতে পেরেছি যে কিভাবে একটা গানকে তৈরি করে স্টেজে পারফর্ম করতে হয়। হুম, 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 এমনিতে তো গান, দীর্ঘ একটা গানও লিখে দেওয়া যায়, হুম, কিন্তু একটা স্থায়ী অন্তরার মধ্যে ফেলে এটাকে একটা সুর করে, এবং সবচেয়ে কথা সর্বাগ্রে মনে রাখতে হবে যে মানে সুরটা এমন একটা সুর ভাববো যাতে মানে শ্রোতার সঙ্গে একটা মানে সহজ যে যোগাযোগ তৈরি করা হুম, যায়। হুম, হুম।
আরেকটা অভিজ্ঞতা হচ্ছে যে তোমার নমামি বরাকের থিম সং লিখেছিলাম। নমামি বরাকের থিম সং কেন বলছি, দেবদূত সাহা যে সময় কাজটা করেছিলেন আর কি, তুমি সুরটা আগে পাঠিয়ে দিয়েছিলেন আর কি। যে এটা হচ্ছে এটা সুর, এটা হচ্ছে 7 মানে বিট, মানে এটা 7 মাত্রা হবে, তুমি এটার মধ্যে লিখো। এটা কিন্তু তো চাপ ছিল। হ্যাঁ, তুমি মানে সুরটা শুনছো, আবার সুর শুনে মনে হচ্ছে যে এই আবার তোমাকে মানে তোমাকে প্রথমে একটা গণ্ডির মধ্যে কাজটা শুরু গন্ডির মধ্যে কাজটা শুরু করতে হলো, যে না সুরটা প্রথম এসে গেছে এবং সুরটার মধ্যে তুমি বসাতে হবে তুমি ওই যে যেগুলো আমার এই গানটা চাইছে, যেগুলো দৃশ্য বা যেগুলো শব্দ এগুলো, সেটা কিন্তু একটু মানে বেশ একটু মানে কঠিন বিষয় ছিল। কারণ সুরটা তো অন্য সময় কি নিজের স্বাধীনতা থাকে, যে ঠিক আছে আমি করে নিয়েছি সুরটা, তারপর আমি সেট করে দেবো বা শব্দটাকে একটু মানে একটু অদল বদল করে দেবো, কিন্তু ওইখানে ওই স্কোপটা ছিল না। না থাকায় ভালোই হয়েছে, এটাও একটা অভিজ্ঞতা। আচ্ছা, তোমার সবচেয়ে মানে প্রথম যে গানটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয় সেটা দলছুটের পাবলিকেশন থেকে আমার শহর। এই যে আমার শহরের গানের কিছু লিরিক, ভাঙা ফুটপাত, বোকা ল্যাম্প পোস্ট, বা তুমি তখন যে শহরটাকে দেখেছিলে, দেখে সেই শহরকে বর্ণনা করেছিলে তোমার গানে, আজকের শহরের সঙ্গে কি কোনো তফাৎ হয়, নাকি আজও যদি গানটা মানে এই গানটাই লিখো তাহলে এটাই থাকবে, অদল বদল খুব একটা হবে? আজকের শহরের সঙ্গে তো সেই শহরের একটা মানে খুব বড় ফারাক তৈরি হয়েছে। কারণ এখন তো শহরটা অন্যভাবে হচ্ছে, অথবা ফ্লাইওভার হয়ে গেলে ফ্লাইওভার নিয়ে গান লিখতে হবে। তখন হয়তো মানে সেই ডেফিনেশনটাও বদলে যাবে আর কি। কিন্তু আমি যে সময় গানটা লিখেছিলাম, এবং শুরুতে তুমি একটা কথা বলেছিল যে আমি আমার এই শহর ছাড়িয়ে যেতে পারিনি, যেতে পারিনি, সত্যি যেতে পারিনি। আসলে আমি নিজের শহরটাকে ভীষণ ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকেই তখন যে সময় আমাদের রিহার্সেল রুমে কথা হয়েছিল, তো তুমি তো জানোই সে বিষয়টা, এবং কথা হওয়ার পর এই গানটা যখন শুরু হয় তখন কিন্তু শহরকে নিয়ে একটা অদম্য ভালোবাসার জায়গা থেকেই গানটা লিখেছিলাম আর কি। এবং এই গানটা আজকের প্রেক্ষাপটে যদি লিখি তাহলে তো নিশ্চয়ই অন্যভাবে লিখতেই হবে, কিন্তু সেটা খুব একটা অদল বদলও হবে না। এখন পর্যন্ত খুব একটা অদল বদল হবে না। আমি দর্শকদের জানিয়ে রাখি যে বিশ্বরাজ ভট্টাচার্য বেশ কিছু গানের লিরিক লিখেছেন, সুর করেছেন, যেগুলো বাইরে সিনেমায় পর্যন্ত ব্যবহৃত হয়েছে। তবে তার এখনো এই শহর শিলচরের জনপ্রিয়তম গানের মধ্যে একটি এই আমার শহর। আমি চাইবো বিশ্বরাজ যদি 2 লাইন গেয়ে দেন। মেঘলা বিকেল, ভাঙা ফুটপাত, একা দাঁড়িয়ে বোকা ল্যাম্পপোস্ট, চেনা মুখে চেনা কষ্ট, ধুলো মাখা নীলেছে ভোর, তবু ভালো লাগে, বড় ভালো লাগে এ শহর। বাহ! আসলে এটা একার গান নয়। এবার আরেকটা কথায় আসি। কদিন আগেই প্রয়াত হয়েছেন আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ, এবং তুমি যে নমামি বরাকের গানটি লিখেছিলে তাতে জুবিন গার্গও কণ্ঠ দিয়েছে। কোথাও কি মনে হয়, মানে মানে এটা মনে হয়েছে জুবিন গার্গ প্রয়াত হওয়ার পর যে মানে এটা তো সত্যি যে তোমার কথায় জুবিন গার্গ গেয়েছেন, তিনি হয়তো তোমার সঙ্গে পরিচয় নেই, পরিচয়ের হয়তো অবকাশও তৈরি হয়নি, হ্যাঁ, বা আরো বড় বড় শিল্পীরা গিয়েছেন। আমি জুবিন গার্গ স্পেশাল মেনশন করলাম কারণ এই মুহূর্তে জুবিন গার্গ নেই। তো এই অনুভূতিটা কেমন ছিল? না, এটা সত্যি একটা মানে অন্যরকম অনুভূতি, এবং সত্যিকার অর্থে এই বিষয়টা কিন্তু আমি খুব এ নিয়ে কথাও বলিনি। আমার মনে হয়েছিল যে না, এটা থাক, এটা মনের গভীরে থাক বিষয়টা। যে একদিকে সত্যি কথা, যে সময় মানে ওই গানটার যে সময় উনি গিয়েছিলেন আর কি, তখন মনে হয়েছিল যে কেমন একটা অদ্ভুত অনুভূতি যে আমার লেখা একটা লিরিক্স এত বড় শিল্পী মানে গাইছেন। আর উনি যখন প্রয়াত হলেন তখন মনে হলো যে ওই মানুষটাই প্রয়াত হলেন যার সঙ্গে আমার কোনোদিনও যোগাযোগও তৈরি হয়, মানে সরাসরি যোগাযোগ তৈরি হয়, কিন্তু এই যে একটা অদৃশ্য যোগাযোগ তৈরি হলো যে উনি আমার গানটা গেয়েছেন, সেটাও একটা প্রাপ্তি জীবনেতে। আর জুবিন গার্গ এমন একটা মানুষ, মানে যত ভাবি ততই মানে বিস্মিত হই আর কি। ঠিক ঠিক ঠিক। মানে আমার ভাবনাতে ঝড়ের দোলা লাগিয়ে দেওয়া মানুষের। 2017 সালে শিলচরে হয়েছিল নমাবি বরাকের অনুষ্ঠান, এবং সেখানেই
বিশ্বরাজ থিম সং লিখেছিলেন এবং যার মিউজিক কম্পোজ করেন আমাদের দেবজিৎ সাহা, এবং তাতেই গান করেছিলেন জুবিন গার্গ। বিশ্বরাজের লেখা গান গেয়েছিলেন জুবিন, যা এখনো ইউটিউবে অ্যাভেলেবল আছে। তোমার স্রোতে ছন্দে তালে বাজে জল নূপুর। এবং আমি চাইবো বিশ্বরাজ নমামি বরাকের গানটা যদি একটা লাইন অন্তত করে। তোমার স্রোতের ছন্দ তালে বাজে জল নূপুর, দুকুল ছুঁয়ে চলে যায় সহজিয়া ভোর। এরকমই ছিল। হ্যাঁ, আমি বহুদিন মানে আমি আসলে গানটা গাইনি ইনফ্যাক্ট। তো বিশ্বরাজ, এবারে আসি অন্যান্য তোমার গান, তোমার লিরিক্স, তোমার সুর বাংলাদেশের সিনেমাতেও ব্যবহার হয়েছে। কিভাবে সেই যোগাযোগগুলো তৈরি হয়েছিল বা গানগুলো কিভাবে হলো সেটা যদি বলতে। 2018 সালে গন্ডি ছবিতে দুটো গান লিখেছিলাম। সেই যোগাযোগটা হয়েছিল সৌম্য, আমাদের সুদীপ্ত চক্রবর্তী সৌম্যই প্রথম যোগাযোগ করেছিল আর কি। এবং গন্ডি ছবির ডিরেক্টর হলেন ফখরুল আরিফিন খান ভুবন মাঝিরও ডিরেক্টর। আচ্ছা, ভুবন মাঝি কালিকাদার মানে কালিকা প্রসাদ ভট্টাচার্যর সেই বিখ্যাত গান তোমারই নাম গাই, ওনার সঙ্গে যোগাযোগটা সৌম্যর মাধ্যমেই হয়েছিল। একটা ছবি, যে ছবির মধ্যে মানে ছবিটার থিমটা হচ্ছে যে দুজন একজন মোস্ট প্রবাবলি এলজাইমার পেশেন্ট সব্যসাচী ছিলেন আর সুবর্ণা মোস্তফা, দুজন ছিল মূল ক্যারেক্টার আর কি। তারা মানে তাদের মধ্যে একটা অসম বয়সী প্রেম বন্ধুত্ব সেটা গড়ে ওঠে আর কি। ওটা নিয়ে থিম ছিল, ওটা নিয়ে দুটো গান লিখেছিলাম আর কি। এটা টাইটেল সং ছিল, এবং আরেকটা ওইটাই মানে সিনেমারই আরেকটা অন্য একটা গান। আচ্ছা আচ্ছা, আমরা আরেক বিশ্বরাজকে জানি যে আরেকটু ব্যতিক্রম। কোন বিশ্বরাজ? যে বিশ্বরাজের একটা গানের স্কুল আছে, সেখানে সে গান শেখায়, কচিকাচাদের শেখায়, এবং তার পাশাপাশি সে অটিস্টিক যারা শিশু রয়েছেন, মানে বিশেষভাবে সক্ষম যারা শিশু রয়েছেন, তাদের নিয়ে নিবিড় মনোযোগ দিয়ে মূল স্রোতের কাজ করার এই যে ভাবনা, এই ভাবনা কোত্থেকে এলো, আর তাদের নিয়ে কাজ করে কেমন আনন্দ পাও? মানে এইটার পিছনেও রবীন্দ্রনাথের একটা মানে একটা পংক্তি খুব মনে হয় আর কি আমার, যে যুক্ত কলহে সবার সঙ্গে মুক্ত কলহে বন্ধ, অন্তরমম বিকশিত করো অন্তরতর হয়। এই অন্তরের বিকাশটা, আমার নিজেরও অন্তরের বিকাশটা অনেক দরকার। তুমি বলছো অনেক সময় যে অনেক ধরনের কাজ করি, কিন্তু এই কাজগুলো করতে করতে এক এক সময় মনে হয় যে মানে আমি মনে হয় হয়তো জেক অফ অল ট্রেড মাস্টার অফ নান এরকম হয়ে যেতে পারি আর কি। কিন্তু ওই যে মানুষের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টা আমি সবসময় মাথায় রাখি। কারণ আমার মনে হয় যে তুমি যেহেতু নাট্য চর্চা করো, ইন্টিমেট ড্রামা বলে একটা চ্যাপ্টার আছে। আমার মনে হয়েছে একসময় যে ইন্টিমেট মিউজিকও হতে পারে। যে ইন্টিমেট মিউজিকটা আমি ভাবছিলাম যে কিছু কিছু গান নিয়ে অনেকের কাছে পৌঁছে যায়, যারা গানের কাছে সরাসরি পৌঁছতে পারে না। হ্যাঁ, আমরা উজ্জ্বলা হোমেও একটা করেছিলাম কিছু বাচ্চাদেরকে নিয়ে, যারা সরাসরি অথবা গানের স্কুলেও আসতে পারবে না বা অনুষ্ঠানেও আসতে পারবে না, তাদের কাছে পৌঁছয়। সেই ভাবনার থেকেই ওই যারা বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ যারা, আমরা গত বছরই এবারই গরমের ছুটির সময় আমি আর আমার স্ত্রী দেবারতী মিলে তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করেছিলাম আর কি। তাদের কিন্তু আলাদা একটা জগৎ আছে, এবং তারা কিন্তু, আমি একটা ছেলে, নামটা এখন মনে পড়ছে না, দীর্ঘ কবিতা মুখস্থ করে দিল, আমি বলতেই পারবো না, কিন্তু ওরা অন্যভাবে সক্ষম। তাই ওদেরকে নিয়ে এই কাজটা করতে গিয়েও একটা অভিজ্ঞতা হয়। আর গানের স্কুল মানে শেখা যায় নতুন কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি দেখেছি যে ওদের সঙ্গে কাজ করতে গেলে না, যে আমি পারি, আমার জানা আছে, এই ব্যাপারটা বিসর্জন দিতেই হবে আর। আচ্ছা আচ্ছা, মানে তখন তুমি তার মতোই হয়ে গেছো, তুমি কিচ্ছুই জানো না, তুমি জাস্ট ওর মতো। কারণ ওর তো মানে আমি, তোমার জানার কদর সে দেবে না, সে জানার কদর দেবে না। সে জগতে তুমি তোমার এতদিনের অভিজ্ঞতা, তোমার গান, তোমার লিরিক্স, তোমার কবিতা, তোমার হেন তেন, তোমার আমার এই করতে পারি, আমি সেই করতে পারি, এগুলো কোনো কিছুই ওর সামনে নেই। আচ্ছা, কারণ ওর মতো, ওর সামনে তোমার কোনো কিছুর ভ্যালু নেই। কারণ ওকে তখন তোমার মতো করে ওর সাথে মিশে যেতে হবে। একজন রুদ্রাণী গান গায়, রুদ্রাণী আমি স্টেজে পারফর্ম করছিল আর কি, অসাধারণ ভাবে গাইছিল। আর একটা ছেলে টিঙ্কু, ও গাইছিল। আমার মনে হচ্ছে না, আমরা গান গাওয়ার সময় নার্ভাস হই, কারণ আমরা দর্শককে দেখতে পাই, ওরা দেখতে পায় না।
আচ্ছা। ওদের সামনের জায়গাটা তো অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে ওরা একটা অদ্ভুত একটা আলো খুঁজে পায়, হুম, হুম। যেটা আমরা হয়তোবা পাই না, হ্যাঁ, পাই না। হ্যাঁ। তো ওটা কিন্তু ওদের এটা চালিকা শক্তি। হ্যাঁ। যে অটিস্টিক আসছে, বাচ্চাটা করছে, বা ধরো ওর কিন্তু একটা নিজস্ব জগৎ, ওর নিজস্ব একটা বিহেভ আছে আর কি। হুম, হ্যাঁ, আমাদের যত ধরনের মানে যত পারফরমেন্সের যত অহংকার থাক, আমাদের যত কিচ্ছু থাক, ও ফুৎকারে সব উড়িয়ে দেয়। একটা ভালো শো করে নামার পর একটা কলার তোলার কলার ব্যাপার। তোলা, আমি মঞ্চে পাঞ্জাবি তুলে গান গাইছি, আমার মনে হচ্ছে যে আমি অনেক কিছু করে ফেলেছি, আমি রবীন্দ্রনাথের অনেক গান, 10টা গান জানি, কিন্তু ওর সামনে কোনো গানই টিকবে না। ওর একটা নিজস্ব গান আছে, যেটা যদি আমি গাইতে না পারি, হ্যাঁ। ওর সঙ্গে আমি রিলেট করতে পারবো। এই অভিজ্ঞতাটা আমার হয়েছে ওদের সঙ্গে, এবং আমি ভালোবাসি এটা, মানে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। তো বিশ্বরাজ, তোমার মানে আর নতুন কি করার স্বপ্ন রয়েছে, যেটা তুমি করতে চাও, যেটা করা আবার হয়তো সহজও নয়, এরকম কোনো স্বপ্ন কি রয়েছে? কিছু স্বপ্ন আছে, যেভাবে ভাবছি মানে রবীন্দ্রসঙ্গীতটাকে নিয়ে যেন আরো এই বাচ্চাদেরকে নিয়ে, আমি আসলে মূলত বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে একটু বেশি ভালোবাসি। দেখি এইরকম একটা ইচ্ছে আছে যে রবীন্দ্রসঙ্গীতটাকে অন্যভাবে কিছু করা যায় কিনা, যাতে মানে আরো মানে তরুণদের মধ্যে আরো এটা নিয়ে, কারণ রবীন্দ্রসঙ্গীতের প্রতি এখন কিন্তু সবার ঝোঁকটা খুব কমে গেছে। কমে যাচ্ছে। হ্যাঁ, বা শুধু রবীন্দ্রসঙ্গীতই নয়, বাংলা বেসিক গান যেগুলো আর কি, মানে রজনীকান্তর গান আছে, অতুল প্রসাদের গান আছে, এই সেগুলো নিয়ে যদি কোনো কাজ করা যায়। বিশ্বরাজ, তোমার মনে হয় না যে ভালো শ্রোতা হওয়ার ঝোঁকটাও কমে গেছে? এখন হ্যাঁ, শ্রোতাটাই কমে গেছে। আছেন ভালো শ্রোতারা, না, আছেন, কিন্তু সার্টেন এজের পর, Certain এই age এর যে পর, হ্যাঁ, হ্যাঁ, 17, 18, 16, 15 বা এই যে বয়স থেকে একটা কিছুর প্রতি আগ্রহ জন্মায়, হ্যাঁ, হ্যাঁ, সেই সংখ্যাটা অনেক কমে সেই গেছে। সংখ্যাটা কমে গেছে, কারণ আজকাল তো বিভিন্ন ধরনের গান শুনছেন ওরা। হুম, হ্যাঁ, আজকে আমি কাউকে খাটো করে কথাটা বলছি না, আজকে যারা শর্ট ভিডিও বানাচ্ছেন গান নিয়ে, বা কোনো ভাইরাল হবার যে তাগিদ রয়েছে, 17-18 থেকে মোটামুটি 30 অব্দি, ওই তাতে পেশেন্সটা মার খাচ্ছে। পেশেন্সটা মনে খাচ্ছে। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা শেষটা করব একটা গানে গানে। আহ, তবে তার আগে বিশ্বরাজকে অনেক ধন্যবাদ, এনকে টিভি বাংলাকে আমার ধন্যবাদ এনকেটিভি সময় বাংলাকে। দেওয়ার জন্য এবং ভালো ভালো কথা শোনানোর জন্য। আমরা কোন গান দিয়ে শেষ করবে বিশ্বরাজ? তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া।